আচ্ছা, তাহলে শুরু করি আজকের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আলোচনা করব। তো আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আহ, এই যে উপপাদ্য একটা লিখতে হয় 5 নম্বরের, আর এর সাথে থাকে অতিরিক্ত প্রয়োগ একটা 3 নম্বরের। তো এই অতিরিক্ত প্রয়োগ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা পারে না এবং তারা এর প্রেসারও নেয় না। আহ, আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের একদম 100-তে 100 পেতে যায় তাদের অতিরিক্ত প্রয়োগ করতেই হবে। আর সেই সাথে সাথে বলবো, আমাদের এই সমস্ত চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন থাকে, সুতরাং আমাদের একটু খুঁটিয়ে এইগুলো শিখতে হবে। তো প্রথমে দেখো, এই জ্যা কি জিনিস এটা তোমরা মানে খুব ছোটবেলা থেকেই জানো, তবু আমি আরো একবার বলে দেবো যে কোনো একটি বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে জ্যা। এগুলো কাকে বলে এসব পরীক্ষায় আসবে না, তাও একটু জেনে রাখো। বৃত্তচাপ হচ্ছে এই যে পরিধির একটা একটা যদি অংশ আমি কেটে নিই, এগুলো এক একটা বৃত্তচাপ। আর উপচাপ মানে হচ্ছে ছোট। অধিচাপ মানে একদম, মনে করো আমি ধরো একটা বৃত্ত আঁকছি, মনে করছি এইখান থেকে এই নিচের এই যে বৃত্তচাপটা, এটা হচ্ছে আমার অধিচাপ, আর উপরেরটা হচ্ছে উপচাপ। অর্ধবৃত্ত মানে মানে হচ্ছে এই যে একদম একটা ব্যাস বরাবর এই হাফ বৃত্তচাপ হচ্ছে অর্ধবৃত্ত, হাফ বৃত্তচাপ। আর পরিধি তো জানো, এই পুরোটাই হচ্ছে পরিধি। এরপর তোমার অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত একটু বলবো। সেটা হচ্ছে, তোমরা ক্লাস 9-এ অন্তর্লিখিত পরিলিখিত ব্যাপারটা জানো, তাও তোমার একটু আইডিয়া দিয়ে রাখছি, আমাদের কখনো কখনো হয়তোবা এগুলো ব্যবহার হবে। মনে করা কোনো একটা ত্রিভুজ, এর বাইরে এই 3টি শীর্ষবিন্দু দিয়ে একদম বাইরে থেকে যে বৃত্তটা আঁকা যায় সেটা হচ্ছে পরিবৃত্ত। আর এই পরিবৃত্ত আমাদের সম্পাদ্যে আছে, সেখানে গিয়ে তোমরা আঁকবে। আর মনে করো কোনো ত্রিভুজ, আমি ভিতরে ত্রিভুজ আঁকছি বলে যে ত্রিভুজ হবে তার কোনো মানে নেই, চতুর্ভুজও হতে পারে। তো এর ভিতর থেকে যে বৃত্তটা আঁকা যায় সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। যাই হোক, এইটুকু আপাতত জেনে রাখো, তারপর আমাদের গিয়ে সম্পাদ্যে গিয়ে আবার ভালো করে এগুলো জানবে। এরপরে বৃত্তাংশ কি জিনিস। তো আমার বৃত্ত তো একটি সমতলিক চিত্র, মানে একটা সমতলের উপরেই থাকে। তো মনে করো এই অংশটা আমি তোমাকে মার্কিং করছি, এপারের অংশটা, এইটাই হচ্ছে আমার বৃত্তাংশ। সে যে কোনো, আমি এইটাই নিয়েছি বলে এইটাই নিতে হবে তা না, এর থেকে ছোট বড় যা খুশি নিতে পারবে। একইভাবে এই ওপরের অংশটা, এটাও একটা বৃত্তাংশ, এটাও একটা বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ হচ্ছে বৃত্তচাপ থাকবে, তার সঙ্গে একটা জ্যা থাকবে। বৃত্তচাপ থাকবে আর তার সঙ্গে একটা জ্যা থাকবে, সেটাই হচ্ছে তোমার বৃত্তাংশ। আর অধিবৃত্তাংশ হচ্ছে, দেখো উপরেরটা হচ্ছে অধি মানে বড়, আর উপবৃত্তাংশ সেটা হচ্ছে নিচেরটা হচ্ছে তোমার উপবৃত্তাংশ। উপরেরটা হলো তোমার অধিবৃত্তাংশ আর নিচেরটা হচ্ছে উপবৃত্তাংশ। বড় হলে অধি, ছোট হলে উপ, এইটুকু শুধু মনে রাখলেই হবে। এরপর দেখো বৃত্তকলা, আমি একটা ছবি আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বৃত্তকলা হচ্ছে কোনো একটি বৃত্তচাপ, মনে করো এটা। তো এই বৃত্তচাপ আমি যদি নাম দিই এ বি, এই বৃত্তচাপ আর তোমার হচ্ছে দুটো ব্যাসার্ধ, এই চাপের একদম প্রান্ত বিন্দু দিয়ে যদি আমরা দুটো ব্যাসার্ধ আঁকি, তাহলে দেখো যে ছবিটা পাচ্ছি নিচে, এইটাই হচ্ছে তোমার একটা বৃত্তকলা। ঠিক একইভাবে ওপরেরটাও একটা বৃত্তকলা, উপরেরটা হচ্ছে বড় বৃত্তকলা আর নিচেরটা হচ্ছে ছোট বৃত্তকলা। তো তাহলে কি বললাম, যে কোনো একটি আহ, বৃত্তচাপ এবং তার সঙ্গে কি নিতে হবে, দুটো ব্যাসার্ধ নিলেই হবে বৃত্তকলা। এগুলো একটু মনে রাখবে, কারণ শর্ট প্রশ্নে কখন দিয়ে দেবে ঠিক নেই। তারপরে রয়েছে সর্বসম বৃত্ত। সর্বসম মানে একদম একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, যে সমস্ত বৃত্তের ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ সেম। এটা একটু আমার ছোট আঁকা হয়ে গেল। তো যাই হোক, একই ব্যাসার্ধ হবে এটুকু মনে রাখবে।
হলেই হবে তোমার সর্বসমবৃত্ত। একই ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধ সেম। আর এক কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে যাদের কেন্দ্র একই। দেখো আমি এই বিন্দুকে কেন্দ্র করে অনেক বৃত্ত আঁকতে পারবো, অনেক অনেক আঁকতে পারবো। তো এই বৃত্তগুলো আমার এক কেন্দ্রীয় বৃত্ত। এরপর কোষে দেখি 3.1, এখান থেকে শর্ট প্রশ্ন হয়তো দু একবার মাঝে সাঝে কখনো কখনো দেয়, সুতরাং এটা একটু তোমাদের দেখে রাখতে হবে। তো এখানে রয়েছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। একটা বৃত্তের পরিধির উপর কতগুলো বিন্দু আছে তুমি গুণে শেষ করতে পারবে না। বৃত্তের বৃহত্তম জ্যা, এগুলো তোমরা অনেক আগে ছোটবেলায় শেখার কথা। তো বৃহত্তম জ্যা, সব থেকে বড় জ্যা হচ্ছে আমার কেন্দ্র দিয়ে যায়, তাহলে তার নাম হচ্ছে আমার ব্যাস। বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটো ড্যাশ বিভক্ত করে। খেয়াল করো, আমার মনে করো এটা একটা জ্যা, তাই এ বৃত্তাকার ক্ষেত্রকে দুটো বৃত্তাংশে বিভক্ত করছে। আমরা বলেছি একটু আগে যে ওই উপরেরটা একটা বৃত্তাংশ এবং সেই সাথে সাথে নিচেরটাও একটা বৃত্তাংশ, সুতরাং দুটো বৃত্তাংশে বিভক্ত করে। বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। আমি একটু আগে বললাম ব্যাস হচ্ছে সবসময় কেন্দ্র বিন্দুগামী হবে, ব্যাস হচ্ছে সবসময় কেন্দ্র বিন্দুগামী হবে, কেন্দ্র দিয়ে যাবেই। দুটো বৃত্তাংশ যদি সমান হয় তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। আমি তোমাকে একটু ছবি এঁকে বলে দিচ্ছি, খেয়াল করো। তো দুটো বৃত্তাংশ সমান, তার মানে উপরেরটা যা হবে নিচেরটাও তাই হবে। তার মানে হচ্ছে এখান থেকে এই বৃত্তচাপ নিচেরটা যা উপরেরটা তাই, অর্থাৎ এই যে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটো, আমি একটু আগে তোমার বলেছি যে বৃত্তকলা হচ্ছে বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ, দুদিকে দুটো ব্যাসার্ধ নিয়েই হচ্ছে তোমার বৃত্তকলা। সে উপরেরটাও তোমার বড় বৃত্তকলা বলেছিলাম। তাহলে দুটি ব্যাসার্ধ, এগুলো হচ্ছে কনসেপ্টের বিষয়, এগুলো তোমাকে মানে একটু ভালো করে বুঝে নিতে হবে। আরেকটা প্রশ্ন, বৃত্তের বাইরের কোনো বিন্দু, তুমি এখানে দেখো এটা বৃত্ত, এর বাইরে কোনো বিন্দু বলছে এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ, তাহলে এইটা, তা সে তো অবশ্যই তোমার ব্যাসার্ধের থেকে বড় হবে, ব্যাসার্ধ তো তার থেকে ছোট হবে, কারণ এইখানে থেকে এই পর্যন্ত তো তোমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। হয়ে গেল। এরপরে সত্যি মিথ্যা বলছে বৃত্ত একটি সমতলিক চিত্র। আমি এক্ষুনি বলেছি যে বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র, সমতলের উপরেই আঁকা যায়, এবং বৃত্তাংশ সেও অবশ্যই সমতলিক চিত্র, সেও আমার সমতলের উপরে আঁকা যায়। বৃত্তকলা অবশ্যই সমতলিক চিত্র। জ্যা একটি সরল রেখাংশ, হ্যাঁ জ্যা একটা সরল রেখাংশ। চাপ একটি সরল রেখাংশ না, চাপ তো আমার বক্ররেখা, সরলরেখা নয়, তাহলে এটা আমার মিথ্যা রয়েছে। এরপর একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, আমি এইটা বলার জন্য একটা ছবি আঁকবো। খেয়াল করো একই দৈর্ঘ্যের জ্যা কতগুলো আছে, মনে করো এই জ্যাটা সমান, আবার এই সেম দৈর্ঘ্যের জ্যা আমি এই বিন্দু থেকে একটু সরে এসে এখান থেকে আঁকতে পারি, একটু সরে এসে আবার এখান থেকে একটা আঁকতে পারি, ওই সেম দৈর্ঘ্য। এরকম করে যদি এঁকে যাই আমি এঁকে শেষ করতে পারবো না, তার কারণ বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু রয়েছে। সুতরাং আমার এই যে সসীম বলছে এটা ঠিক নয়, এটা তাহলে আমার মিথ্যা আছে। এরপর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আমি একটু আগে তোমার এক কেন্দ্রীয় বৃত্তের কথা বলছিলাম, সেখানে আমরা দেখিয়েছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বিন্দু আঁকা যাবে যদি ব্যাসার্ধটা শুধুমাত্র আমি চেঞ্জ করে করে চলে যাব। সুতরাং একটা বিন্দু আঁকা সম্ভব, এটা আমার ভুল আছে।
এরপর দুটো সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় সমান হবে। হ্যাঁ, দুটো সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় আমার সমান হয়ে যাবে, আমি সেটা একটু আগে বলে এসেছি। এরপরে আমাদের উপপাদ্য রয়েছে। উপপাদ্য তোমরা জানো যে এর আগে ক্লাস 9 বা 8-এ ছিল, সেখানে একটা বক্তব্য থাকে, সেটা আমাদের যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করতে হয়। প্রদত্ত লিখতে হয়, আর প্রামাণ্য লিখতে হয়, আর লিখতে হয় অঙ্কন আর প্রমাণ। যাই হোক, এইগুলো প্রত্যেকটি স্টেপের জন্য তোমাদের নম্বর থাকে। এখানে সঠিক প্রমাণ করার জন্য নম্বর থাকে, প্রত্যেকটি স্টেপের জন্য নম্বর থাকে। তো প্রথমে রয়েছে, দেখো বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা। তাহলে আমি একটা বৃত্ত আঁকি। খেয়াল করো, আমি মনে করছি ও কেন্দ্রীয় বৃত্ত। তো এই বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যা, তার মানে ব্যাস নয় মানে ও দিয়ে যাবে না, এরকম কোন জ্যা, সে যেদিকে খুশি আঁকলে হবে, কিন্তু আমরা কাজের সুবিধার জন্য আমরা এখানে আঁকছি। আমি মনে করছি যে ব্যাস নয় এরূপ কোন জ্যা হচ্ছে এবি। তাহলে এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, তোমাকে বলছে এই কেন্দ্র ও থেকে এবি এর উপরে একটা লম্ব আঁকতে বলেছে। তা আমি মনে করছি ওপি এবি এর উপরে লম্ব। আমি যেটুকু পড়েছি সেটুকু লিখছি। এখানে লিখবো প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে তোমাকে যেটা বলে দেয়া আছে। এই যে আমাকে বলে দিয়েছে, আমি কি ধরলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয়, দেখো এগুলো বইয়ে লেখা আছে, তাও তুমি একটু সুন্দর করে বুঝে নিজের মতো করেও লিখতে পারো। ব্যাস নয় এরূপ কোন জ্যা, ব্যাস নয় এরূপ কোন জ্যা আমরা কি কোনটা ধরেছি, এবি। তাহলে লিখেছি ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ কোন জ্যা এবি। এরপরে লেখো যে কেন্দ্র ও থেকে ওপি এবি এর উপরে, ওপি এবি এর উপর লম্ব। ওরা বলেই দিয়েছে, দেখো লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এইটুকু আমার বলে দিয়েছে, আর কিছু জানা নেই। এরপরে বলছে যে ওই লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখি প্রামাণ্য। প্রামাণ্য লিখবো যে প্রমাণ করতে হবে যে ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এপি সমান পিবি, এইটাই তোমার প্রমাণ করতে হবে। কিন্তু তোমরা জানো, এই প্রথম আমি যেটুকু লিখেছি এইটুকু না লিখে শুধু লিখলে এপি সমান পিবি, সে লেখাটাতে 5 নম্বর থাকে, তো একটা উপপাদ্যে ওরকম ভাবে লিখবে না, তোমরা একদম এরকম সুন্দর করে গুছিয়ে লিখবে, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। এখানে দেখো তোমার আমার প্রমাণ করতে হবে, তাহলে কোনটা কোনটা একটু তোমাকে ছবিতে দেখাই। এইটা সমান এইটা, খেয়াল করো এইটা সমান এইটা কি করে প্রমাণ করব, তাহলে তোমাকে ভাবতে হবে এবং ভেবে দেখো অঙ্কন আনতে হবে। আমি যদি ও এ আর ও বি যোগ করে দিই, তাহলে পাবো দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে বলতে পারবো যে এপি সমান পিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সুতরাং এই দুটো ত্রিভুজের কি কি মিল আছে একটু দেখবো, তার আগে অঙ্কন লিখবো। তাহলে অঙ্কনে লিখছি ও এ ও বি যোগ করা হলো। এরপরে আসছি প্রমাণ। প্রমাণে লিখছি ত্রিভুজ ও এপি, তোমরা নিজেরা দেখে দেখে লিখবে, এই যে ও এপি আর ও বিপি দুটো ত্রিভুজ,
ত্রিভুজ ও বিপি এ তোমরা দেখো যে এদের কি কি মিল আছে। তার আগে দেখো ওপি এ সমান ওপিবি, এই কোণ দুটো 90°, কারণ এটা আমাদের বলা আছে সমকোণ। তাহলে এইটা সমান ওপিবি, এটা কারণ প্রত্যেকে সমকোণ। এই পাশে কিন্তু লিখতে হবে যে কেন এরা দুজন সমান, প্রত্যেকে সমকোণ। এটা না লিখলে তুমি 5-এ 5 পাবে না। আচ্ছা, ও এ সমান ও বি, কেন তুমি নিজে দেখে নাও, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো আরেকটা রয়েছে যে দেখো ওপি হচ্ছে সাধারণ বাহু, এ দুটো ত্রিভুজেরই আছে, সুতরাং লিখব এবং ওপি সাধারণ বাহু। এটা খুব সোজা উপপাদ্য ছিল। তো আমি আরো একবার বলবো, প্রত্যেকে সমকোণ এই কোণ দুটো, আর ও এ আর ও বি হচ্ছে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তুমি ছবিতে একটু দেখে নাও, এই বাহু দুটো সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা রয়েছে ওপি সাধারণ বাহু। তাহলে আমাদের সর্বসমতার নিয়ম অনুযায়ী তাহলে লিখবো অতএব ত্রিভুজ ওপি এ সর্বসম ত্রিভুজ ও পিবি। এটা নিয়ম না লিখলেও চলবে, শুধু এটুকু লিখলেই হবে। তাহলে লিখবো অতএব আমার এপি সমান পিবি, কেন এখানে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। হয়ে গেল, দেখো তোমার প্রমাণ হয়ে গেল কত ইজিলি। এখানে লিখে দাও প্রমাণিত। তাহলে এই ছিল আমার প্রথম উপপাদ্যটি, একদম ছোট্ট একটা প্রমাণ। আর এর পরের যে উপপাদ্যটা রয়েছে সেটা শুধু এর একটু আলাদা, একটু ঘুরিয়ে দেয়া। এখানে দেয়া আছে যেটা, এখানে দেয়া আছে যে লম্ব হবে প্রমাণ করতে হবে, সমদ্বিখণ্ডিত করবে। আর সেখানে গিয়ে আমি দেখে বলছি, সেখানে গিয়ে আছে সমদ্বিখণ্ডিত করলে লম্ব হবে, মানে এর উল্টোটা। যাই হোক, এখানে আরো একটা কথা বলবো, আমাদের এরপরে এক্সারসাইজে গিয়ে আমরা কিছু শর্ট প্রশ্ন এখান থেকে পাবো, এবং এখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা দেখতে পেলে যে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং আমরা দেখতে পেয়েছি যে এপি যা হবে পিবি তাই হবে। সুতরাং আমার যদি বলা থাকে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ কথার কথা 5 সেন্টিমিটার, আর বলা থাকলো যে তার কোনো একটি জ্যা থেকে, কোনো একটি জ্যা কেন্দ্র থেকে মনে করো 3 সেন্টিমিটার দূরত্ব তার, তাহলে সেই জ্যাটার দৈর্ঘ্য কত। সুতরাং আমরা এটা বের করে ফেলতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমরা এপি বের করব, এপি বের করা হয়ে গেলে তাকে ডবল করে দেবো, কারণ একটু আগেই উপপাদ্য পড়েছি যে কারণ পি বিন্দুটা হচ্ছে এপি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা তাকে ডবল করে দিয়ে পাবো। যাই হোক, সেগুলো আমরা এক্সারসাইজে পাবো। এখন পরবর্তী উপপাদ্যটা একটু দেখে নেব। উপপাদ্য 33 বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। খেয়াল করো, আগেরটাই ছিল যে তোমার যদি সমকোণী হয় মানে লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে, এই প্রমাণ ছিল। এখন বলছে উল্টো, সমদ্বিখণ্ডিত করে বলা আছে, তোমার প্রমাণ করতে হবে লম্ব। তাহলে ঠিক একইভাবে আমরা লিখবো। এই দুটো উপপাদ্য ছেলেমেয়েরা আমাদের গুলিয়ে ফেলে, মানে পরীক্ষায় যেটা আসলো সে হয়তো মুখস্থ করে গেল। এখানে আমি আবারও বলছি, তোমরা বুঝে বুঝে পড়বে। এই যে মুখস্থ করবে আর ভুলভাল লিখবে, তাহলে কিন্তু নম্বর পাবে না। তো এখানে লিখবে যে ঠিক একইভাবে আগেরটার মতো লিখবো যে প্রদত্ত। তাহলে প্রদত্তে কি লিখবে, লিখবে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে খেয়াল করো আমার একটা ব্যাস নয় এরূপ কোনো জ্যা ধরতেই হবে। তাহলে আমি মনে করছি ব্যাস নয় এরূপ কোনো জ্যা হচ্ছে এবি। লিখবো ব্যাস নয় এরূপ জ্যা এবি। বেশ, এরূপ যে কোনো লিখলেও হয়, এরূপ যে কোনো জ্যা এবি, এটা যে কোনো জ্যায়ের জন্য প্রমাণ করলেই হবে। তো এরপর খেয়াল করো বলা আছে যে এই জ্যাটাকে
বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে লিখবে যে মনে করছি ওপি, মনে করি পি এ বি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু ধরেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমার সমদ্বিখণ্ডিত করে বলে দিয়েছে, আর শুধু লেখো ওপি যোগ করা হলো, ওপি যোগ, এটা এইভাবেও লিখতে পারো, বা তুমি লিখতে পারো মনে করি কেন্দ্রবিন্দুগামী একটি সরলরেখা ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, এটাও লিখতে পারো। যাই হোক, তোমার মতো করে লিখবে, কোনো অসুবিধা নেই, লজিক ঠিক থাকলেই হবে। তাহলে এখানে লিখবে অতএব এপি সমান পিবি, এইটা তোমার বলে দেওয়া আছে। আগেবারে বলা ছিল সমকোণী, এবার কিন্তু এইটা বলে দেওয়া আছে। এবার তাহলে আমরা লিখবো প্রামাণ্য। প্রামাণ্যে কি লিখবে, যে প্রমাণ করতে হবে যে তোমরা কি প্রমাণ করতে হবে, লিখবে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। তোমাকে দেখো বলে দিয়েছে যে কি প্রমাণ করতে হবে, তাহলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এরপরে অঙ্কন, ঠিক আগেরটায় অঙ্কন যা ছিল এখনো তাই। তুমি খেয়াল করো আগেরটার সঙ্গে প্রদত্তে এইটুকু চেঞ্জ হয়েছে, কিন্তু প্রদত্তে ছিল সমকোণী, এইটুকু চেঞ্জ হয়ে গেছে, আর ওখানে যে সমকোণী ছিল সেটা প্রামাণ্যে চলে এসেছে। এই চেঞ্জগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে তোমার দুটো উপপাদ্য ভুলাবে না। বা তোমার উপপাদ্যের স্টেটমেন্ট ভালো করে পড়তে হবে, স্টেটমেন্টে যেমনটি বলবে তোমাকে তেমনটি করতে হবে। এবার অঙ্কনে ঠিক আগেরটায় যা ছিল তাই, ও এ ও ও বি যোগ করা হলো। এরপরে আসছে প্রমাণ, তাহলে আমি এখানে যোগটা করে নিই, ও এ আর ও বি। এখানে একটা কথা বলবো, যে আমি আগেরটায় যেভাবে প্রমাণ করেছি দুটো ত্রিভুজ সর্বসম, এখানেও আমাকে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ, তাহলে লিখবো ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বিপি। দেখো তো ঠিক লিখলাম কি, ও এ পি আর ও বিপি এ, এদের কি কি মিল আছে, ও এ সমান ও বি আমি এক্ষুনি এঁকেছি, তাহলে এটা হচ্ছে আমার একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখতেই হবে তোমাকে। আচ্ছা, এখানে বলা আছে তোমার প্রদত্তে কি বলা আছে, একটু দেখে নি, এই যে এপি সমান বিপি, তাহলে এখানে লিখব এপি সমান বিপি। এটা কোথা থেকে, এটা হচ্ছে প্রদত্তে বলা আছে। আচ্ছা, এরপর ওই ওপি সাধারণ বাহু, তাহলে এখন লিখব এবং ওপি সাধারণ বাহু। দেখো একটা ত্রিভুজের তিনটে বাহু আর একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে সমান হয়ে গেছে, তার মানে সর্বসমতার এই সূত্রানুযায়ী আমরা বলবো যে অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এই কোণ দুটো সমান বলতে পারি। তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে কোণ এপিও সমান কোণ বিপিও, তাহলে লিখবো অতএব কোণ এপিও সমান কোণ বিপিও। এখানে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা কি পাচ্ছি না, একটা সরলরেখার উপর পাশাপাশি দুটো কোণ সমান। আচ্ছা, একটা সরলরেখার উপর পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তো পাশাপাশি দুটো কোণ সমান মানে এটা 90 এটা 90, তাহলে লিখব যে তাহলে একটি সরলরেখার উপর অবস্থিত, একটি সরলরেখার উপর অবস্থিত
দুটি বা সন্নিহিত কোণ দুটি, সন্নিহিত দুটি কোণ সমান। অতএব আমরা বলতে পারি যে এ পিও এটা সমান বিপিও সমান 90 ডিগ্রি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে লিখবো অতএব ওপি লম্ব এবি। এই ছিল আমাদের প্রমাণ। এগুলো সুন্দর করে তোমাকে এরকম গুছিয়ে লিখতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এরপর খেয়াল করো, একটা প্রয়োগ রয়েছে, প্রয়োগ 10। আমি যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো আলোচনা করব। আর এখানে প্রথমেই বলেছি যে প্রয়োগ সব ছেলেমেয়েরা করবে না, সাধারণ ছেলেমেয়েরা মোটেই এসব করার তাদের দরকার নেই। হ্যাঁ, যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের খুব ভালো রেজাল্ট করতে চায় তারা সাধারণত প্রয়োগ করে। তো এখানে দেখো বলছে এই প্রয়োগটা কিন্তু এবছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো আমি একটু ছবিটা আঁকবো। আমি একটু আগে তোমাদের বলে এসেছি যে দুটো সমান জ্যা, মনে করো আমি এই ছবিতে হয়তো তোমার প্রমাণটা করব না, দুটো সমান জ্যা সেটা সমান্তরাল হতে পারে আবার সমান্তরাল নাও হতে পারে। তো তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা নিয়ে প্রমাণ করতে পারো। তুমি সমান্তরাল করে নিয়ে প্রমাণ করতে পারো, আর মনে করছো সমান্তরাল হবে না ভেবে নিয়ে তুমি প্রমাণ করতে পারো। দেখো আমি ধরে নিচ্ছি যে এই হচ্ছে আমার দুটো জ্যা, দুজনার দৈর্ঘ্য সমান। আমি নাম দিচ্ছি এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, আর ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তাহলে এখানে প্রদত্তে লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তে তোমার হচ্ছে ওরা যেরকম বলেছে যে কোন বৃত্তের দুটি সমান জ্যা, তাহলে লেখো এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তো তোমার কি প্রমাণ করতে বলেছে? যে তারা কেন্দ্র থেকে সমদূরে অবস্থিত। অর্থাৎ আমি যদি ও বিন্দু থেকে একটা লম্ব টানি আর এ বি এর উপরেও আর একটা যদি লম্ব টানি, তাহলে এই যদি এটা পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে তোমার প্রমাণ করতে হবে কি ওপি সমান ও কিউ। তাহলে এখানে লিখে নাও যে ও বিন্দু থেকে এ বি ও সিডি জ্যা দ্বয়ের উপর যথাক্রমে, এটা তোমার মতো করে লিখবে, আমি যেভাবে লিখছি আমি আবার বলছি তোমাকে সেভাবে লিখতে হবে না। এই যে আমি যথাক্রমে ওপি ও ও কিউ দুটি লম্ব, খেয়াল করো আমি দুটো লম্ব টেনেছি, তাহলে আমি লিখেছি ও বিন্দু থেকে এ বি এর উপরে ওপি লম্ব আর সিডি এর উপরে ও কিউ লম্ব। আচ্ছা, এবার আমাকে প্রমাণ করতে হবে, আমি এইটুকু শুধু আমার প্রদত্তে দেয়া আছে। এরপরে লিখবো প্রামাণ্য। তাহলে প্রামাণ্যে কি লিখবো? যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই ওপি একটু পড়ে দেখে নি, হ্যাঁ সমদূরবর্তী, তার মানে হচ্ছে ওপি সমান ও কিউ। তো এখন অঙ্কন দেখো, এটা আমরা কিভাবে অঙ্কন করব? আবার আমাকে ত্রিভুজ আঁকতেই হবে, না হলে আমরা এটা প্রমাণ করতে পারবো না। তাহলে এই যে আমি ওবি আর ওডি যোগ করে দিচ্ছি দুটো, তাহলে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। লিখছি ওবি ও ওডি যোগ করা হলো। এরপরে লিখব প্রমাণ। আমি আবারও বলছি,
আমাদের অতিরিক্ত প্রয়োগ সব ছেলেমেয়েরা করে না। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই অতিরিক্ত প্রয়োগটা ইম্পর্টেন্ট আছে, জানি না আসবে কিনা। যদি না আসে তোমাদের জন্য তোমাদের করতে হবে। তো তাহলে প্রমাণে দেখো দুটো ত্রিভুজ আছে, একটা ও পিবি আর একটা হচ্ছে ও ডি কিউ। তাহলে লিখি ত্রিভুজ ও পিবি ও ত্রিভুজ ও কিউ ডি। যাই হোক, ওপিবি আর একটা হচ্ছে ও কিউ টি। এরা দুজন কিন্তু সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি। তাহলে এখানে লিখে দিতে পারি যে সমকোণী ত্রিভুজ দ্বয়ের, আর না হলে লিখবো কোণ ও পি বি সমান ও কিউ ডি। এরা হচ্ছে প্রত্যেকে সমকোণ। তাহলে কোণ দুটো সমান। আচ্ছা, আমাদের বলা হয়েছিল যে ওবি আর ওডি হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুজনে সমান। এখানে লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ। বেশ, আর একটা কি আছে একটু দেখে নি। খেয়াল করো, আমি একটু মার্কিং করে দিচ্ছি, এইটা আর এইটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এইবার আসবো আমার পিবি আর কিউডি, এরা দুজনেও সমান কেন সেটা আমি আসছি। লিখছি পিবি সমান হাফ অফ এবি। আমার বলা আছে দেখো যে একটু আগে আমরা উপপাদ্য করে এসেছিলাম, যদি লম্ব হয় তাহলে সে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তার মানে হচ্ছে পিবি সমান হচ্ছে হাফ অফ এবি। সেটা কেন এখানে পাশে লিখে দিতে পারো, যেহেতু পিবি লম্ব এবি, সরি ভুল লিখেছি, যেহেতু ওপি লম্ব এবি, আমরা আগের উপপাদ্যে এক্ষুনি উপপাদ্যে পড়ে এসেছি যে যদি আমাদের জ্যায়ের উপরে লম্ব হয় তাহলে সে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে আমার একটা অংশ সমান পুরোটার হাফ। আশা করছি বোঝা গেল। ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে কিউ ডি এটা সমান হচ্ছে হাফ অফ সিডি। তুমি পাশে লিখে দিতে পারো, যেহেতু ও কিউ লম্ব সিডি, ওই আমাদের উপপাদ্যের স্টেটমেন্ট অনুযায়ী। এখন দেখো লিখবো আবার তোমার হচ্ছে এবি সমান সিডি। আমার বলে দেয়া আছে এবি সমান সিডি, দুটো সমান দৈর্ঘ্যের জ্যার কথা বলা আছে, এটা প্রদত্তে বলা আছে। তাহলে প্রদত্তে যেহেতু বলা আছে এটা, সুতরাং আমরা বলতে পারি অতএব পিবি সমান কিউডি। আমার এইটুকু অংশকে মনে করো আমি এটা থার্ড বন্ধনী দিয়ে মধ্যে রাখলাম, কারণ আমি এখানে দুটো ত্রিভুজের কি কি মিল আছে সেটা লিখছিলাম, লিখতে এটা অনেকটা পরে হয়ে গেল। তাহলে আমার এখানে দুটো শর্ত রয়েছে, আর এই হচ্ছে তৃতীয় শর্ত। তাহলে আমি লিখবো অতএব সর্বসমতার কোন নিয়ম, এটা এস নিয়ম অনুযায়ী দেখো, এটা যেহেতু একটু দূরে লিখেছি তাই আমি এটা লিখছি নিয়ম অনুযায়ী, না লিখলেও হতো। তো এখানে দূরে লিখেছি বলেই লিখছি। তো নিয়ম অনুযায়ী আমরা বলবো ত্রিভুজ ও পিবি সর্বসম ত্রিভুজ ও কিউ ডি। এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তাহলে আমরা কি প্রমাণ করলাম ছবিতে একটু দেখে নাও। এই দুটো ত্রিভুজ হচ্ছে আমার সর্বসম, তার মানেই তো আমার ওপি সমান ও কিউ লিখবো। তাহলে লিখবো অতএব ওপি সমান ও কিউ। এই পাশে লিখে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে খেয়াল করো, দেখো আমার যেটা প্রমাণ করতে বলেছিল আমার সেটা
প্রমাণ হয়ে গেছে, তাই আমি পাশে লাস্টে প্রমাণিত লিখছি। আচ্ছা, এখানে একটু হয়তো তোমার এই জায়গাটা গুলাতে পারে যে এই দুটো কি করে সমান হলো, আমি সেটা ছবিতে একটু বলে দিচ্ছি। খেয়াল করো, এই এবি আর সিডি দুজনের দৈর্ঘ্য সমান, আমি ওখানে লিখেওছি কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না, তাই আরো একবার বলে দিচ্ছি। এবি আর সিডি হচ্ছে দুজনের দৈর্ঘ্য সমান। আমরা যেহেতু ও বিন্দু থেকে ওপি লম্ব টেনেছি এবি এর উপরে, সুতরাং ওপি এবি কে সমান দুভাগে ভাগ করছে, তাহলে পিবি হচ্ছে এবি এর হাফ। ঠিক একইভাবে কিউডি হচ্ছে আমার সিডি এর হাফ। এখন যেহেতু এবি যা সিডিও তাই, তাহলে আমরা বলতে পারি পিবি সমান কিউডি। যখন তুমি এইভাবে বুঝতে পারবে না, তুমি ধরে নাও এবি সমান সিডি সমান 10, এটা তোমার রাফ ওয়ার্ক বলছি, 10 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে তুমি দেখো ওপি এবি কে সমান দুভাগে ভাগ করছে, তার মানে হচ্ছে পিবি সমান 5। ঠিক একইভাবে কিউডি, কিউ হচ্ছে সিডি কে সমান দুভাগে ভাগ করছে, তাহলে কিউডিও সমান 5। তাই আমরা বলতে পারি পিবি সমান কিউডি। এটা হচ্ছে রাফ ওয়ার্ক, এটা তোমার প্রশ্নের মধ্যে বা এই উত্তরের মধ্যে তুমি লিখতে হবে না, এটা তোমার রাফ ওয়ার্ক বোঝার জন্য। যখন তুমি তাত্ত্বিকভাবে বুঝতে পারছো না, তখন একটা এক্সাম্পল তার দৈর্ঘ্য ধরে নেবে, তোমার বুঝতে অনেক সুবিধা হবে। যাই হোক, আমাদের আজকের এই পর্যন্ত থাকলো। আমরা পরের ক্লাসে এখানে কষে দেখি 3.22 নিয়ে আলোচনা করব।